শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন আমাদের ঢাকা দেখবার জন্য। আমাদের ঢাকা মূলত ঢাকা কেন্দ্রিক একটি অনুষ্ঠান। আমরা যারা ঢাকা থেকে বিলেতে বসবাস করছি তাদের জীবনের আনন্দ বেদনা, সুখ দুঃখ, তাদের সাফল্য ব্যর্থতা, তাদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের খোঁজখবর এবং তারা যে সোনালী অতীত ফেলে এসছে ঢাকায় সেই সম্পর্কিত গল্প আপনাদের সাথে শেয়ার করবো। একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের ঢাকা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে আসাদুজ্জামান বুলবুল। আমার প্রতি অনুষ্ঠানে আজকেও গেস্ট আছে, তাদের সাথে পরিচিত হব, তাদের সাথে গল্প করব, তাদের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার গেস্টের কাছে যাওয়ার আগে, আমার গল্পগুলো শুরু করবার আগে একটা বিশেষ বিষয়ে আপনাদেরকে সাথে কথা বলতে চাই। বিজয়ের মাস, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের মাস, বাঙালি জাতির মানচিত্র কিনবার মাস, বাঙালি জাতির অস্তিত্ব আদায়ের মাস। আমরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের দেশ পেয়েছি, মানচিত্র পেয়েছি। পৃথিবীর আর কোনো দেশ, পৃথিবীর আর কোনো জাতি এই পরিমাণ ত্যাগের বিনিময়ে তাদের জাতিসত্তাকে আদায় করে নেয়নি। আমরা হচ্ছি সেই জাতি, সেই বীরের জাতি। আমরা কথায় কথায় এই শব্দটা বলি, বীরের জাতি, বীরের জাতি, কিন্তু কতটা অনুধাবন করি এই বিষয়টা অনুধাবন করা অত্যন্ত জরুরি। আমরা 30 লক্ষ অন্য সব অবদান, অন্য সব স্যাক্রিফাইসগুলো যদি আমরা বাদ দিই, শুধু 30 লক্ষ শহীদের কথা চিন্তা করি, 30 লক্ষ শহীদের বিনিময়ে পেয়েছি বাংলাদেশ। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। কথা না বাড়িয়ে চলে যাই আমার অতিথিদের কাছে। আজকে আমার দুজন অতিথি আছেন অনুষ্ঠানে, আমার অত্যন্ত প্রিয় দুজন মানুষ। প্রথমে আছেন জাহানারা আক্তার শিমলা। শিমলাপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকায়। আসসালামু আলাইকুম বুলবুল ভাই, এবং যারা স্টুডিওর সামনে আছেন সবাইকে সালাম জানাচ্ছি। এবং বুলবুল ভাইয়ের কথার সঙ্গে আমিও সুর মিলিয়ে বলছি, বিজয়ের মাস, সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং বিনম্র শ্রদ্ধা সেই সকল শহীদ এবং শহীদ পরিবারের জন্য এবং যাদের আত্মত্যাগ এবং বিনিময়ের জন্য আমরা বিজয় পেয়েছি। এবং পাশাপাশি আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে যে বিজয় মাসটা আমার কাছে তো আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা নিজে সক্রিয়ভাবে যুদ্ধে যোগদান করেছিলেন, তো সেই জন্য মনে হয় সেই ফিলিংসটা একটু হলেও বেশি, পারিবারিকভাবে একটু বেশি ফিল করি। ধন্যবাদ শিমলাপা। আমার পরবর্তী অতিথি হচ্ছে আমার অত্যন্ত প্রিয় মানুষ, জনাব আমানুল্লাহ, এই ঢাকা অ্যাসোসিয়েশন উইকের সম্মানিত সাধারণ সম্পাদক। আমি গত প্রায় 4 বছর, 3 থেকে 4 বছর এই লোকটির সাথে কাজ করেছি। এই লোকটির সাংগঠনিক যে দক্ষতা, যে সংগঠনের প্রতি যে প্রেম, আউটস্ট্যান্ডিং। তো আমি তার প্রতি আমার বিশেষ একটা শ্রদ্ধা কাজ করে, এবং সেই শ্রদ্ধার অন্যতম কারণ হচ্ছে তার সাংগঠনিক যে সংগঠনের জন্য তার যে আত্মত্যাগ, আত্মনিয়োগ। আমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকায়। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা। আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন দেশে, সারা বিশ্বে এবং পরবর্তীতে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন, সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা রইল এবং ধন্যবাদ বুলবুল ভাই এবং আইএন টিভিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আমন ভাই। আমরা তাহলে মূল আলোচনায় যাব। আমি শিমলাপা দিতে শুরু করছি। শিমলাপা, আমি প্রথমে জিজ্ঞেস করি যে ঢাকায় কোন অঞ্চল থেকে আপনি এসেছেন? এটা আমার একটা কমন প্রশ্ন। আপনি ঢাকার কোন অঞ্চল থেকে এসেছেন? সত্যি কথা কি, যদি ঢাকার কোন অঞ্চল বলেন, আমার জন্ম যদি বলি, আমি জন্মেছি ঢাকা গণভবনে। তারপরে 3 বছর বয়স থেকে আমি ঢাকা ক্যান্টনমেন্টে বড় হয়েছি। ওটাই আমার আর কি শৈশব, কৈশোর এবং পুরো ওইটাই আমার ঢাকা। কিন্তু যদিও এটা বলি আমার জন্ম এটা, কিন্তু আমার তো শিকড় আছে। আমার শিকড় হচ্ছে নবাবগঞ্জ থানা, ঢাকা জেলার আমার দাদার বাড়ি, যেখানে আমার বাবা জন্মেছেন। আমার বাবা পরবর্তীতে ঢাকা শহরে এসে পড়াশোনা করেছেন, আর আমি ঢাকা শহরেই জন্মেছি, কিন্তু আমার শিকড় কিন্তু ঢাকা নবাবগঞ্জ। ঢাকা নবাবগঞ্জ, শিকড় ঢাকা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি নবাবগঞ্জের মেয়ে। আচ্ছা শিমলাপা, নবাবগঞ্জের নাম নবাবগঞ্জ হলো কেন? আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে মনে। সত্যি কথা কি, নবাবগঞ্জের নামকরণটা হয়েছিল বেশ অনেক বছর আগে, নবাব আমলে।
নবাব আমলে যখন বুড়িগঙ্গা ধরে তারা এখানে আসতো বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কারণে, তারা কলাকুপা নামে একটা জায়গা ছিল যেখানে তারা একটা স্টিমার স্টেশন ছিল, ওখানে তারা স্টেশন করে তারা ওখানে বিভিন্ন ভাবে আরাম বিশ্রাম করতেন এবং ওখান থেকে একটা নগরী গড়ে ওঠে, ওখানে একটা গঞ্জ গড়ে ওঠে। আচ্ছা আচ্ছা। যেহেতু ওখানে নবাবরা এসে স্থাপন গঠন করেছিল এবং ধীরে ধীরে সেই গঞ্জটার নাম নবাবগঞ্জ হয়ে যায়, সেই থেকেই নামকরণ হয় উপজেলার নবাবগঞ্জ উপজেলা। ধন্যবাদ শিমলা আপা, এত চমৎকার করে আমাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য। আমন ভাই, আপনি ঢাকার কোন অঞ্চল থেকে এসেছেন? ধন্যবাদ বুলবুল ভাই। আমি আমার জন্ম ঢাকা কেরানীগঞ্জ এবং বেড়ে ওঠা ওই কেরানীগঞ্জেই হয়েছে। মাঝে 2 বছর আমার সিলেটে পড়ালেখা করতে হয়েছে। আমার বড় ভাই সিলেট ক্যান্টনমেন্টে ছিলেন আর্মিতে, সেখানে বড় ভাই নিয়ে গিয়েছিলেন। 2 বছর সিলেটে ছিল আমার জীবনের মাঝে, আর বাকি জীবন তো আপনার লন্ডনে এবং ইটালিতে আছি। আমার মূলত বেড়ে ওঠা আমার ঢাকার কেরানীগঞ্জে। কেরানীগঞ্জ। ধন্যবাদ আমন ভাই। শিমলা আপা, আপনার শিক্ষা পড়াশোনা এগুলো কোথায় কেটেছে? আমি পড়াশোনা করেছি, প্রথম শুরু হয় আমার একটি মিশনারি ইংলিশ মিডিয়াম স্কুলে, সানরাইজ কিন্ডারগার্টেন, শ্যামলীতে ছিল এটা, ঠিক শ্যামলী সিনেমা হলের পাশের গলিতে। জি জি। তারপর ওখান থেকে আমি চলে আসি হচ্ছে ক্যান্টনমেন্টে। 3 বছর বয়সে যখন ক্যান্টনমেন্টে চলে আসি তখন বীর উত্তম শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আমার প্রাইমারি সেকশন 4 বছর পড়ি। তারপর আমি এইচএসসি করি হচ্ছে ঢাকা শাহিন কলেজ, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি অনার্স এবং মাস্টার্স করে ইউকেতে আসি। ইউকেতে এসে আবার মাস্টার্স করি গ্লস্টারশায়ার ইউনিভার্সিটি থেকে। আচ্ছা। এবং আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অত্যন্ত পরিচিত মুখ আমরা জানি, যদিও যেহেতু রাজনীতি আমাদের অনুষ্ঠান থেকে আমরা খুব সচেতনভাবে দূরে রাখতে চেষ্টা করি, সেই জন্য আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনায় যাব না, আমরা সেটা জানি আর কি আমরা শিমলা আপা সম্পর্কে। আমন ভাই, আপনি তো দীর্ঘদিন ইউরোপে আছেন, আপনি ইটালিতে ছিলেন এবং সেখানেই তো আপনার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সেখানে থাকবেন, সেখানে জীবনযাপন করবেন। আমি স্পেসিফিক ইটালি বা এই ধরনের কোনো দেশ বলছি না, আপনি বাংলাদেশ থেকে এলেন, তারপর ইটালিতে আপনি আপনার জীবন গুছিয়ে নিলেন, নিজের অবস্থান তৈরি করলেন। কখনো কি আপনার মনে হতো যে আপনি ইংল্যান্ডে আসবেন, এমন চিন্তা ছিল মাথায়? আর যদি নাই থেকে থাকে তাহলে কি চিন্তা নিয়ে আপনি আবার একটা অনিশ্চিত যাত্রার মধ্যে পা বাড়ালেন? হ্যাঁ, ধন্যবাদ বুলবুল ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নটা বিগত অনেকগুলো বছর ধরে সবার মাঝে একটা এই প্রশ্নটা সত্যি, মানে যেটা জীবনে কখনো চিন্তা করিনি প্রবাসে আসবো, প্রথমত দেশে ফ্যামিলির সাথে থাকবো, ওখানে কিছু করব, কিন্তু যে কোনো পরিস্থিতির কারণে আমাকে প্রবাসী হতে হয়েছে। আমি প্রবাসে 2000 সালে ইটালিতে আসি এবং সেখানে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিলাম, ভালো একটা জব করতাম। আমার 3 সন্তানের জন্মই ওখানে। তারপর 2013 সালে আমি ওখান থেকে লন্ডনে আসি। এর মূল কারণ হলো, ওটা হলো আমরা সবাই জানি যে বাংলাদেশ একটা কমনওয়েলথ কান্ট্রি এবং সেখানে আমাদের বাংলাদেশে সবাই বলে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো ইংলিশের প্রতি একটা দুর্বলতা তো সবসময় আছে আমাদের মাঝে। আর হলো ভবিষ্যৎ প্রজন্ম, যে আমাদের সন্তানেরা, আসলে ইটালি এবং ইউকের মধ্যে যে পার্থক্য সেটা হলো এখানে আমাদের যে কমিউনিটি, বাংলাদেশের কমিউনিটি অনেক দীর্ঘদিনের, এখানে অনেকগুলো ব্যাপার যেটা ইটালিতে একেবারে কল্পনা করা যায় না। বিশেষ করে আমাদের শিক্ষার ব্যাপারটা, যেটা আপনাকে বলছি ইংলিশ শিক্ষা, যে সকল মা বাবাই চিন্তা করে যারা ইউরোপের অন্য দেশে থাকে, শুধু ইটালিতে না, যে আমার সন্তান যদি ইংলিশের উপর পড়ালেখা করে ভালো একটা ডিগ্রি নিতে পারে, সে যদি কখনো বাংলাদেশে ব্যাক করে সেখানে একটা সুযোগ আছে তাকে কোনো কিছু করার, কারণ আমাদের বাংলাদেশে ইংলিশের বিষয়ে একটা মর্যাদা আছে। আর আরেকটা হলো আপনার কমিউনিটি, যেটা বলতেছেন ধর্মীয় শিক্ষা। আমরা বিশেষ করে বাংলাদেশি 95% আমরা মুসলমান। শুধু ধর্মীয় শিক্ষার ব্যাপারে শুধু আমরা মুসলমানদের কথা বলবো না, ওখানে যারা হিন্দুরা আছেন সেটাও, যে ধর্মীয় ব্যাপারগুলো, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় কালচার ইউকেতে যেভাবে আছে সেটা এখনও ইটালিতে হয়ে ওঠেনি। এটা না হওয়াটাই স্বাভাবিক, কারণ ইটালিতে প্রবাসীদের আগমন, যেটা আমরা বাংলাদেশে এসেছি 90-এর পর থেকে। আর এটা কি শুধু ইটালিতেই না পুরো ইউরোপ জুড়েই? আমি ইউরোপের কথাটাই বলছি, আচ্ছা আচ্ছা। পুরো ইউরোপের কথাটাই বলছি। যে এখানে যেটা হলো আপনার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছর ধরেই যে ইউরোপ থেকে লোকজন
সবাই লন্ডনে আসছে কেন বা ইউনাইটেড কিংডমে আসছে কেন? তো মূলত 3টা কারণে আসছে বুলবুল ভাই। এক হলো যে শিক্ষার ব্যাপারে আমরা বলতে পারি ইউনাইটেড কিংডম ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম শিক্ষার প্রসার এখানে, এবং মান যেটাই বলেন। তারপরে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় কালচার, এবং আমাদের বাঙালি কমিউনিটি। এখানে এসে কিন্তু বিশাল একটা কমিউনিটি পেয়েছি। এই কমিউনিটির পেয়ে আমার মনে হয়েছে বুলবুল ভাই, সত্যি কথা, আমি 13 বছর ইটালিতে ছিলাম, তখন আমাকে প্রবাসী মনে হচ্ছে যে আমাদের কালচার নেই, সম্পূর্ণ ইটালিয়ান। আর এখানে এসে কিন্তু আমার বাংলাদেশে যে ছেড়ে এসেছি সেটা খুব একটা মনে হয়নি। আমার মনে হয় সত্যি আমি ঢাকা শহরই আছি। এত বাঙালি কমিউনিটি, বাঙালি কালচার, সব কিছু। ঈদ উদযাপন করছি, তারপরে বিভিন্ন দিবসগুলো বাংলাদেশের, বৈশাখ, সব কিছুই এইখানে আমরা এই পাওয়ার কারণে এখানে এসেছি, যে আমরা পাচ্ছি শিক্ষা, আমরা পাচ্ছি বাংলাদেশি কমিউনিটি, আমরা পাচ্ছি ধর্মীয় শিক্ষা। এই মূলত কারণেই আমার এখানে আসা। ধন্যবাদ অমন ভাই, চমৎকার করে বলার জন্য। আপনি একটা জিনিস হয়তো বলতে ভুলে গেছেন, আপনি যে আয়ন টেলিভিশনে আসছেন সেটাও তো আপনি বিলেতে আসবার কারণেই। সত্যি কথা বলুন ভাই, হ্যাঁ, যে মানে কখনো কল্পনাই করিনি আমি কখনো টিভির সামনে গিয়ে দাঁড়াবো। আমার ইটালিতে থাকলে হয়তো এই সুযোগটা হতো না। এখন হচ্ছে, ইটালি ডেভেলপ এখন হচ্ছে, এখন দেখছি ইটালিতে বিভিন্ন টিভি চ্যানেল তারা করতেছে, কিন্তু আমি যখন এসেছি, বা এখনও সেইভাবে ব্রিটেনের যে অবস্থা, এখানে কতগুলো বাংলা চ্যানেল, এবং আজকে টিভির সামনে কথা বলতে পারতেছি। আসলে আমাদের সৌভাগ্যই বলতে হবে। আমি একদম বলছি, এই দেশের সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা অনেক সৌভাগ্যবান যে এখানে এসে আমাদের যে চাহিদাগুলো, আমাদের বাঙালি কমিউনিটির প্রতিটা চাহিদা আমরা এখানে পূরণ করতে পারছি। ধন্যবাদ অমন ভাই। আয়ন টেলিভিশনকে ধন্যবাদ, অবশ্যই। ফারুক ভাইকে ধন্যবাদ, সিইও। তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাদের ঢাকা নিয়ে কথা বলবার জন্য। শিমলাপা, আপনার বর্ণাঢ্য জীবন, আপনি বাংলাদেশে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত, আপনি বিলেতে এসে পড়াশোনা করেছেন, আপনি নানা রকম কার্যক্রমের সাথে জড়িত ছিলেন সারাটা জীবন জুড়ে এই পর্যন্ত। বিলেতে আসছিলেন স্টুডেন্ট হিসেবে, তারপর নানা চড়াই উতরাই পেরিয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। জার্নিটা কেমন ছিল? এই যে লং জার্নি, একটা কমপ্লিটলি নতুন পরিবেশে, নিউবর্ন বেবির মতো আর একটা দেশে এসে আবার নিজের পায়ের নিচে মাটি শক্ত করলেন। আপনি তো সর্বোচ্চ শিক্ষিত ছিলেন বাংলাদেশে। আপনার পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব ছিল বাংলাদেশে। আপনার যে সামাজিক অবস্থান ছিল, আপনার যে শিক্ষা ছিল, আপনার যে পরিচিতি ছিল, আপনি যে কোনো কিছুই করতে পারতেন বাংলাদেশে। সেইগুলো ফেলে এসে আপনি সম্পূর্ণ শূন্যের মধ্যে আবার নিজেকে এস্টাবলিশ করলেন। এই জার্নিটা কেমন ছিল? সত্যি কথা কি বুলুল ভাই, যদি এক বাক্যে বলি, জার্নিটা এখনও শেষ হয়নি। 14 বছর আমার ইউকেতে, 14 বছর 2 মাস চলছে। এখনও জার্নিটা শেষ হয়নি আমি বলবো, এখনও জার্নি করছি। তবে যেখান থেকে শুরু করেছিলাম, যখন এসেছিলাম, তখন কিন্তু স্বপ্ন ছিল না আমি বিলেতে থেকে যাব। কারণ ছোটোবেলার থেকে আমার ফ্যামিলির, আমার চাচারা, আমার ফুপু, ইভেন আমার দাদা, আমার নানা, সবাই কম বেশি দেশের বাইরে পড়তে এসছে। এবং দেখেছি আমার চাচারা ম্যাক্সিমামই হচ্ছে ইউএসএতে সেটেল হয়েছে। আমার দাদিকে দেখেছি যে 9টা বাচ্চার মা, সব ছেলেমেয়েরা ওয়েল স্টাবলিশড, কিন্তু বৃদ্ধ বয়সে ছেলে মেয়েদেরকে কাছে না পাওয়ার কষ্ট তাকে দেখেছি আমি। আমার দাদি বেশি দিন হয়নি, মারা গেছেন 2013-তে। তো আমার একটা ছিল যে আমি কখনো দেশের বাইরে সেটেল হব না। তো স্বপ্ন ছিল বিলেতে পড়তে আসবো, ব্যারিস্টারি করব, সেই স্বপ্ন ছিল ছোটোবেলায়। সামহাও আমি ব্যারিস্টারি পড়তে আসিনি, আমি এসেছিলাম এখানে এইচআরে মাস্টার্স করতে। এবং ইচ্ছা ছিল মাস্টার্স করার পর আমি হয়তো ব্যারিস্টারি করব, বার করব, অর পিএইচডি করব। তো এরকম একটা দোটানার মাঝখানে আমি অবশ্য বিয়ে করি, বিলেতে আসি বিয়ের 1 মাস পরে। হাজব্যান্ড বাংলাদেশে থাকে, আমি এখানে থাকি। এর মধ্যে আমি মা হলাম, বাচ্চা হলো, স্ট্রাগল শুরু হয়ে গেল, অন্য রকমের একটা স্ট্রাগল। বাচ্চা নিয়ে একা আমি স্টুডেন্ট, পড়াশোনা করি, কাজ করি, সংসার দেখি, বাচ্চা দেখি, হাজব্যান্ডও সাথে নেই। এবং মনের মধ্যে একটা জেদ কাজ করে যে বিয়ের পরে একটা মেয়ে যখন তার ফ্যামিলির কাছ থেকে ফাইন্যান্সিয়াল হেল্প চায়, তখন এই জিনিসটা হাজব্যান্ডের উপরে গিয়ে বর্তায়। আমার হাজব্যান্ড একজন সরকারি চাকরিজীবী, সে অনেস্ট মানুষ, সে তো ঘুষ খায় না, তার কাছে টাকা নাই, তার কাছেও টাকা চাইতে পারি না, পরিবারের কাছেও যেতে পারি না, যে পরিবার তখন ভাববে যে তার মানে স্বামী হয়তো আমাকে দিচ্ছে না।
তো এই যে একটা মানসিক প্রেশার, সেখান থেকে আমার যাত্রা কিন্তু শুরু ফাইটিং লাইফ। এই লাইফ থেকে ফাইট করতে করতে যখন আসলাম তখন ডিসিশন নিলাম যে ওকে ফাইন, যদি এরকমই হয়, যেহেতু 2 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পেলাম, একটা ভালো জব হলে দেন আমি হয়তো একটা টাকা জমাতে পারবো, আমার বার করতে পারবো অথবা পিএইচডি করতে পারবো যদি ইনকেস স্কলারশিপ না হয়। দেখা গেল জব পাওয়াটা সোনার হরিণ। 2 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পার হয়ে গেল, কিন্তু আমার মনের মতো জব হচ্ছে না। এই যে স্ট্রাগলটা, এটা কিন্তু আমার মনে হয় বুলবুল ভাই শুধু আমার না, আমরা যারা বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আমরা উচ্চতর ডিগ্রি নিয়েও এখানে এসেছি, এখানে আসার পরে আমরা সবচেয়ে বড় ধাক্কাটা খাই হচ্ছে আমাদের এডুকেশনটা এখানকার এডুকেশনের সাথে ঠিক ইকুইভ্যালেন্ট না। আর একটা বিশাল ব্যাপার হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমরা ইংলিশ লিখতে পারি, আমরা বুঝি, কিন্তু আমরা বলতে পারার যে স্পিকিং যে পাওয়ারটা, আমাদের এক্সেনের যে প্রবলেমটা, এটার জন্য হয় কি আমরা অনেক ফর্মাল জবগুলোতে অ্যাপ্লাই করে আমাদের হয়তো বা আমরা এক্সপ্লেন করতে পারি না। মানে মার্কেটে তো আপনাকে সেল করতে হবে, আপনি অনেক মেধাবী, বাট আপনি যদি আপনাকে সেল করতে না পারেন, আপনি জবটা পাবেন না। তো দেখা যাচ্ছে আমার মতো এরকম অনেক মেধাবী ছেলেমেয়ে দেশ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসেও এখানে জব না পেয়ে, কিন্তু ওই মনের আকাঙ্ক্ষাটা, হয়তো কেউ পিএইচডি করবে, কেউ ব্যারিস্টারি পড়বে, কেউ একটা ভালো জব করবে, এই ধরনের মনের আকাঙ্ক্ষা থেকে ধীরে ধীরে কেমন করে যেন আমরা বিলেতে থেকে যাওয়ার ডিসিশন নিয়ে ফেলি, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। একটা পর্যায়ে ভাবলাম বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা বড় হচ্ছে এখানে, ঠিক আছে দেখি না, এখানে তো বেটার এডুকেশন, এখানে দেখি কিছু করা যায় কিনা। এই কিছু করতে করতে কোন দিক থেকে দিন চলে যায় বোঝা যায় না। কিন্তু বুলবুল ভাই, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটা, আমাদের প্রথমে যেই স্বপ্নটা থাকে যে হয়তো বা ব্রিটিশ সিটিজেন হয়ে যাওয়ার পরে ইমিগ্রেশনের যে স্ট্রেস, দ্যাট ইজ রিয়েলি ডিফিকাল্ট। এভরি 2-3 ইয়ার্স পর পর, কেউ 1 ইয়ার পর পর ইমিগ্রেশনের ঝামেলাটায় পড়ে, যে হোম অফিসে ভিসা ফি পে করে আর একটা ভিসা এক্সটেনশনে যাওয়া, এই যে টাকার ব্যাপারটা, এগুলো করতে করতে আমি অনেক সময় বলি হাসতে হাসতে যে মাথার থেকে ব্রেন হাঁটুতে নেমে আসে। তখন আপনার ব্রেনই কাজ করে না, আপনি জব করবেন কিভাবে, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন আপনার টাকা দরকার। আপনি জব স্যাটিসফ্যাকশন চিন্তা করলে আপনার টাকা হচ্ছে না, টাকা হলে আপনার জব স্যাটিসফ্যাকশন হচ্ছে না, এরকম একটা দোটানা। তো দেখা যায় কি, ব্রিটিশ পাসপোর্ট হয়ে যায়, সিটিজেনশিপ হয়ে যায়, ইমিগ্রেশন ইস্যু থেকে বেরিয়ে এসছে, কিন্তু সেই যে জব স্যাটিসফ্যাকশন, সেই মনের মতো জব পাওয়াটা ভেরি রেয়ার বুলবুল ভাই। আমি চোখের সামনে দেখছি আমাদের সঙ্গে যারা এসছে 14 বছর, 15 বছর, 16 বছর, এখনও কিন্তু সবাই মানে দুঃখটা ওখানে থেকেই গেছে যে আমি মনের মতো একটা জব করতে পারি না। হয়তোবা আমরা, হ্যাঁ, এই দেশে হয়তোবা জবকে আমরা সেভাবে করে দেখি না, কিন্তু আপনার মনের যে একটা আকাঙ্ক্ষা, হয়তো কেউ চেয়েছে ইউনিভার্সিটি টিচার হবে, কেউ কলেজের টিচার হবে, কেউ চেয়েছে ইঞ্জিনিয়ারিং করবে, ডাক্তারি করবে, প্লাবই পাস করতে পারছে না। সে ডাক্তার, আমার পরিচিত অনেক ডাক্তার আছে, ডেন্টিস্ট আছে, তারা দেখা যাচ্ছে যে মানে এমন সব কাজ করছে যেটা তার রিলেটেড না। এই যে বিষয়গুলো, এগুলো খুবই স্ট্রাগলের লাইফ, খুবই কষ্টের লাইফ। সেই লাইফ থেকে বেরিয়ে এসে পাশাপাশি এইখান থেকে যদি লিঙ্ক করি, আমাদের যে মানে পরবর্তী প্রজন্ম, তারা হচ্ছে আরও চ্যালেঞ্জিং। কারণ আমরা তো দেশকে ভালোবাসি, কালচারকে ভালোবাসি, কিন্তু তাদেরকে কি দিচ্ছি? তারা না ইংলিশ কালচারটা শিখছে, না বেঙ্গলি কালচারটা শিখছে, দুটোর মিক্সড আপ হয়ে যাচ্ছে। এবং আমরা বাবা মারা এত ব্যস্ত যে আমরা ছেলেমেয়েদেরকে সেই সময়টা দিই না। আমাদের ছেলেমেয়েরা ঠিকমতো বাংলা বলতেই পারে না, হয়তো বা ইংলিশ টোনে বাংলা বলে কেউ কেউ, কিন্তু আপনি খুঁজে দেখবেন বাংলা টোনে বাংলা বলা ছেলেমেয়ের সংখ্যা খুবই কম। এবং আমি গর্বিত এই জায়গায় যে আমার দুটো সন্তান, একটা সন্তান হচ্ছে 12 বছর, আর একটা সন্তান হচ্ছে 3 বছর। মানে আমি খুবই গর্ব করে, যেখানে যাই গর্ব করে বলি, কারণ এটা একটা এক্সাম্পল মানুষ যাতে শিখে। আমার দুটো ছেলে মেয়ে এত মানে শুদ্ধ বাংলা বলে, বাংলা টোনে বাংলা বলে, এবং মানে আমি গর্বিত। এবং এখানে আমার মনে হয় আমাদের প্রজন্মের কাজ করা দরকার। কারণ আপনি বিলেতে থাকেন, আপনি কিন্তু কখনোই, আপনি ব্রিটিশ নাগরিক, কিন্তু আপনি কিন্তু কখনোই মানে আপনি কিন্তু ইংলিশ না, আপনি কিন্তু বাংলাদেশি ব্রিটিশ সারা জীবন। আপনার এথনিসিটিতে আপনি অলওয়েজ 41 যে কোড, সেটাতে টিক দেন, কারণ আপনি বাংলাদেশি ব্রিটিশ। তার মানে আপনাকে ধরে রাখতে হবে আপনার কালচারকে। আপনি যদি আপনার শিকড় ভুলে যান, আপনার শিকড়ে যদি না থাকে, তাহলে তো আপনি নড়বড়ে হয়ে যাবেন। এই যে বিষয়টা, তা আমার মনে হয় কি, স্ট্রাগল শুধু আমাদের ইমিগ্রেশন না, জব না, স্ট্রাগল কিন্তু আমাদের কালচারেরও, স্ট্রাগল কিন্তু আমাদের ফ্যামিলির বেড়ে ওঠা, আমার প্রজন্মকে তৈরি করা, এটা বিশাল চ্যালেঞ্জ। আমার পরবর্তী প্রজন্মকে তৈরি করাটা হচ্ছে আমার কাছে মনে হয় আমরা যারা বিলেতে থাকি তাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ, এবং এখানে আমাদের প্রচুর কাজ করতে হবে। ধন্যবাদ শিমলাপা। শিমলাপা, আমি নিজেও, আপনি যে স্ট্রাগলের কথা বলেন, আমি নিজেই সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি এবং জানি বর্ণনাতীত এগুলো শিমলাপা কখনোই মুখে বলতে পারবে না সে কিসের মধ্যে দিয়ে গেছে। অনেক কথা হচ্ছে
বলতে চাইলেও বলতে পারবে না, আর অনেক কথা আছে সে তার তার সে ভাষা আনতে পারবে না, তার যে স্ট্রাগলগুলো গেছে। আমি নিজে স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি, আমিও জানি। ধন্যবাদ শিমলা আপা। আমার ভাই, সব ছেড়ে ছুড়ে চলে চলেন ইংল্যান্ডে, কী সমস্যা ফেস করছেন প্রথম দিকে এসে, কী সমস্যাগুলো ফেস করতেন এখানে? ধন্যবাদ বুলবুল ভাই। আসলে একটা দেশের নতুন অবস্থা আসতে হলে তো ওটা বিশাল এক টেনশন নিয়ে এসেছি, যে ওখানে যাব, নতুন দেশ, 3টা সন্তান, পুরো ফ্যামিলি একটা দেশে মুভ করা। যেখানে একা এসে একটা দেশে সেটেল হওয়া যায় না, সেখানে পুরো ফ্যামিলি নিয়ে একটা দেশে সেটেল হওয়াটা অনেক কঠিন ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি যে আগেই বলেছি, ব্রিটিশ সরকারকে ধন্যবাদ যে এখানে প্রাথমিক যে ধাক্কাটার ক্ষেত্রে আমরা একটা বিশেষ সুবিধা পেয়ে থাকি, যে ধাক্কাটা হয় না। আমরা বিশেষ করে একটা ফ্যামিলির চলার ক্ষেত্রে এখানে আপনার মিনিমাম আমার যেটা হিসাব 3000 পাউন্ডের নিচে চলা সম্ভব না, যে 3-4 জন। তো এসেই কিন্তু 3000 পাউন্ডের একটা জব পাওয়া এখানে নতুন অবস্থায়, কারণ এখানে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো সেই ক্ষেত্রে আমি এখানে যে সরকারি যে সুবিধাটা সেটা পেয়েছি সেই ক্ষেত্রে, এবং প্রথম পর্যায়ে যে আমার কাজের এখানে যে আমি বললাম যে অভিজ্ঞতা, কাজের ব্যাপারে আমার অনেক ওইখানে যে কাজ পাইনি, আমার দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে একটা ভালো কাজ করার জন্য। তারপরে সময়ের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমি নিজে একটা ব্যবসা শুরু করি। সেইখান থেকে কিন্তু প্রথম যে খুব একটা স্ট্রাগল করতে হয়নি, যেটা সত্যি কথা আমি বলবো। এবং আমরা ইউরোপ থেকে যারাই আসি, আমাদের এই বিশেষ একটা সুবিধা আছে এখানে আসার, ব্রিটিশ সরকার যে সুবিধাটা দিয়ে থাকে ইউরোপিয়ান সিটিজেনদের। ইউরোপিয়ান সিটিজেন বলতে হলে ব্রেক্সিট হওয়ার আগ পর্যন্ত আমরা 28টা দেশের নাগরিক, যেটা সম অধিকার পাওয়া যায় সেই দেশের নাগরিক। এবং ব্রিটিশ সিটিজেন যারা আছে যে দেশে যাবে সেই অধিকারগুলো তারা পেয়ে থাকে। তো আমরা আসার অবস্থায় ব্রিটিশ সরকারের বিশেষ সুবিধা পাওয়াতে খুব একটা স্ট্রাগল করতে হয়নি। কিন্তু একটু স্ট্রাগল যেটা করতে চাই আমার সন্তানদের, কারণ আমি আপনাকে প্রথমে বলছি আমার 3টা সন্তান। আমার ছেলে এখানে সে ক্লাস 8-এ ভর্তি হয়, মেয়ে ক্লাস 6-এ ভর্তি হয়। তো তাদের ল্যাঙ্গুয়েজের একটা বিশাল সমস্যা ছিল, যে তারা বাংলা, আমি একদম ছোট থেকে বাংলা শিখেছি, বাসায় বাংলার বাইরে কথা বলতে পারবে না তোমরা, বাংলায় কথা বলতে হবে, কিন্তু তারা বাংলা শিখছে আর স্কুল ইটালিয়ান শিখেছে। তো প্রথম দিক দিয়ে আমরা যেহেতু সন্তানরা আসছে এখানে, আমরা নিজেরাও, কারণ আমরা বাংলাদেশি ইংলিশ আর ব্রিটিশ ইংলিশের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। হ্যাঁ, আমরা অনেক সময় বুঝতে পারি না তাদের কথা, তো বলাটা তো আরও বেশি কঠিন। তো এই ব্যাপারগুলো আমাদের কষ্ট করতে। সর্বোপরি আমি বলবো সার্বিকভাবে আলহামদুলিল্লাহ এখানে যে আমরা সরকারি যেই ইগুলো পেয়েছি, আমরা সহযোগিতা পেয়েছি, সরকারের যে ফ্যাসিলিটিসগুলো পেয়েছি, এর থেকে আমাদের ওই রকম স্ট্রাগল করতে হয়নি, সবাই ভালো আছি আমরা ইনশাল্লাহ। ধন্যবাদ আমন ভাই। স্ট্রাগল তো স্ট্রাগলই, যার স্ট্রাগল তার। আমার স্ট্রাগল আমার, শিমলা আপার স্ট্রাগল শিমলা আপার, আমন ভাইয়ের স্ট্রাগল আমন ভাইয়ের। আমন ভাই যেমন বলছিল যে বাচ্চাদের স্কুলে দিয়ে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের মধ্যে পড়ে গিয়েছিল, শিমলা আপাকে এই সমস্যা ফেস করতে হয়নি। তার বাচ্চাকে স্কুলে দিয়ে তার বাচ্চা ইংরেজি শিখেছে, এটা তার কাছে কোনো সমস্যা ছিল না। আবার আমন ভাইয়ের কাছে এটা একটা বড় সমস্যা ছিল। আমরা প্রত্যেকে নিজেদের স্ট্রাগলগুলো ফেস করি এক এক রকমভাবে, কিন্তু যারা স্টাবলিশড হয়েছে বিলেতে এসে, তারা জানে কি স্ট্রাগলের মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। আশা করি বিরতি পর্যন্ত সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকায়। ধন্যবাদ সাথে থাকবার জন্য। যেভাবে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম বিরতির আগে, আবার সেখান থেকে শুরু করি। শিমলা আপাকে দিয়ে। শিমলা আপা, আপনি একটি মুক্তিযোদ্ধা সন্তান। জি। আপনার বাবা একজন সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন, উনি আছেন? না, আব্বা মারা গেছেন 1998 সালে। আপনার বাবার সম্পর্কে কিছু বলুন। এটা খুবই ডিফিকাল্ট আমার জন্য, বিশেষ করে এই মাসে তো আরও ডিফিকাল্ট। আমার বাবাকে তো সবাই ভালোবাসে, তাই না? কিন্তু আমার বাবা আমার কাছে শুধু বাবা তা না, উনি আমার জীবনে সব কিছু। আমার চলা ফেরা, আমার স্বপ্ন দেখা, আমার মনুষ্যত্ব, আমার মৌলিকতা, আমার মূল্যবোধ, আমি সব কিছু আমার বাবার কাছ থেকেই পেয়েছি।
একটা 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 উদাহরণ দিতে চাই এখানে, যে আমার বাবা আমাকে বলতো, আমি যখন ছোট ছিলাম খুব চঞ্চল ছিলাম, এখনও আছি, তো আমি আমার এলাকার একেবারে মনে করেন টপ মাস্তান তার সঙ্গে মিশি, আবার সবচেয়ে ভদ্র ছেলে বা মেয়ে আতেল যাকে বলে পড়াশোনা করে তার সাথেও মিশি। তো আমার মা খুব চিন্তিত, আম্মা আমাকে বলল যে দেখো মেয়ে মানুষ, দুদিন পরে বিয়ে দিতে হবে, এই কী হবে ওর। তো আমার বাবা আমাকে বলল যে মা মনে রাখবা, তুমি যখন কারো কাছে যাবা যে আলোকিত, তার কাছে তুমি যাবা হচ্ছে তার কাছ থেকে আলো নেয়ার জন্য, আর তুমি যখন এমন কারো কাছে যাবা যার ভেতরে আলো নেই, তোমার আলোটুকু তার কাছে দেওয়ার জন্য, তুমি দেখবা জীবনে কোনো দিন কোথাও তুমি আটকাবে না। কারণ প্রতিটা মানুষের মধ্যেই কিছু না কিছু দেয়ার এবং নেয়ার থাকে। তুমি যদি সেই জিনিসটা মেনটেন করে চলতে পারো, বন্ধুত্ব করো, তোমার জীবনে তুমি আটকাবে না। এবং বুলবুল ভাই আমার এই বয়স পর্যন্ত, এখনও পর্যন্ত আমি আটকাইনি। আমি পৃথিবীর সবচেয়ে আমার কাছে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সহজতম একজন মানুষ। কারণ কি, আমি সবার সাথে মিশতে পারি। সে যত ক্রিমিনাল হোক আমি তার সাথেও মিশতে পারি। ক্রিমিনালেরও কিন্তু কোথাও না কোথাও একটা ভালো দিক আছে, কেননা সেই ভালো দিকটাকে আঁকড়ে ধরে তার ভেতর থেকে মনুষ্যত্বটাকে বের করে আনা, এটাই আমার উদ্দেশ্য হয় তার সঙ্গে মেশার ক্ষেত্রে। এই যে বিষয়টাতে আমার মনে হয় এইটা দিয়েই আমি আমার বাবাকে বলতে পারি যে আমার বাবা কেমন মানুষ ছিলেন। আর এরপরে যদি আসি যে মুক্তিযোদ্ধা হিসেবে আমার বাবা পাড়াগ্রাম 3 নম্বর সেক্টরে যে পাড়াগ্রাম সাবসেক্টর ছিলেন, সেখানে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন। উনি পাকিস্তান আমলে পাকিস্তান এয়ারফোর্সে ছিলেন। ফেব্রুয়ারি মাসে মিথ্যা কথা বলে ওখান থেকে ফ্লাই করে চলে আসেন, কতটা জানের উপর রিস্ক নিয়ে সে আসেন, কারণ তারা তো টের পাচ্ছিল যে দেশে একটা কিছু হতে যাচ্ছে। তো দেশকে যেহেতু ভালোবাসে, দেশের জন্য তো কিছু করতেই হবে, তো পাকিস্তানে থাকলে তো আর এটা করতে পারবে না। তাই উনি যেভাবেই হোক মিথ্যা কথা বলে চলে আসে, আমার মার অসুস্থতার কথা বলে, এবং যুদ্ধে অংশগ্রহণ করে। এবং অবশ্যই সেজন্য আমি গর্বিত। আমার পরিবারে আমার বাবা না, আমার পরিবারে আমার চাচা ছিলেন, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন। তো এবং আমার অনেকে ছোট ছোট যারা শিশু মুক্তিযোদ্ধা যাকে বলে সেটাও ছিলেন। আমার মা মুক্তিযোদ্ধাদের জন্য খাবার রান্না করতেন, তিনিও মুক্তিযোদ্ধা। তো সেই হিসাবে দেখতে গেলে আমাদের পরিবারটাই মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তো আমার বাবা সম্পর্কে আর কি বলবো, আমার বাবা আমি দেখেছি যে একটা সময় পরে আমার বাবা একটু অন্য লাইনে সুফিজমে বিশ্বাস করতে শুরু করলেন। তখন তাকে দেখতাম যে ইভেন তো সে সামান্য ছোট্ট একটা বাচ্চা, তাকেও দেখতাম আপনি করে কথা বলতো। এই যে সম্বোধনটা আপনি করে, তাকে সম্মান দেওয়া, বাবা বলতেন যে পৃথিবীর প্রতিটা মানুষকে সম্মান দাও, তুমি তাকে সম্মান দিবা, তুমি নিজে সম্মান পাবা। তুমি যদি কখনো মনে করো যে তুমি কিছু পেতে চাও, আগে দিতে শিখো। এবং আর একটা জিনিস আমার বাবা আমাকে শিখিয়েছিলেন যে আমার যখন বেড়ে ওঠা, তখন আমাদের দেশে এবং আমাদের এলাকায় খুব নেশার প্রচলন ছিল। ছেলেমেয়েরা সবাই গাঁজা, কেউ হেরোইন, কেউ সিরাক্সিন, ফেন্সিডিল এগুলো করতো। তা আমার বাবা বলতেন যে একটা জিনিস মনে রাখবা, সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে তৈরি করেছে। তোমার যে মেধা, তোমার যে বিবেক, তোমার যে বুদ্ধি, তা দিয়ে তুমি পৃথিবীর সব কিছুকে কন্ট্রোল করবে। আল্লাহ তোমাকে কন্ট্রোল করে, তুমি কন্ট্রোল করবে সব কিছুকে। তো নেশা হচ্ছে সামান্য একটা জিনিস, সে কেন তোমাকে কন্ট্রোল করবে? তুমি তাকে কন্ট্রোল করবে। তোমার যদি মনে হয় কোনো কিছু তুমি টেস্ট করতে চাও, ইউ ক্যান টেস্ট ইট। তুমি টেস্ট করো এবং বুঝো ওকে এটা টেস্ট এরকম, দেন তুমি ফেলে দাও। তার মানে ইউ ক্যান কন্ট্রোল ইয়োর সেলফ। দেখবে যে তুমি কখনো কোনো কিছুতে গা ভাসিয়ে দিয়ে নিঃশেষ হয়ে যাবে না। এই যে দেখেন, এই যে শিক্ষাগুলো আমাকে যে প্রতিদিন আমার বাবা আমাকে শাসন করতো, এটা করবো না, ওইটা করবো না, আমাকে কিন্তু এই শাসন করতে হয়নি। আমাকে সে কিছু বেসিক মূল্যবোধ যেগুলোকে বলে, ইথিক্স যেগুলোকে বলে, সেই দিক নির্দেশনাগুলো দিয়েছিলেন। এবং দেখেন, এটা কিন্তু একজন মানুষ যখন দেশকে ভালোবাসে, মাকে ভালোবাসে, মাটিকে ভালোবাসে, তার সৃষ্টিকর্তাকে ভালোবাসে, সে তার সন্তানকে ভালোবাসে, সে তার সমাজকে ভালোবাসে, সে পৃথিবীকে ভালোবাসে, এবং সেই কিন্তু পরবর্তী প্রজন্মকে এমনভাবে তৈরি করে দিয়ে যায় যে পৃথিবীকে, সমাজকে কিছু দিতে পারবে। এবং আমি মনে করি, আমি গর্ববোধ করে বলি যে আমি এমন পিতার সন্তান যে আমি অবশ্যই পৃথিবীতে কিছু দিয়ে যেতে পারবো, রেখে যেতে পারবো। ধন্যবাদ শিমলাপা। শিমলাপা শুরু করেছিল তার বাবার সম্পর্কে কি বলবে, বাবা সম্পর্কে কতটুকু বলা যায়। অথচ যদি আমি শিমলাপাকে না থামাই, শিমলাপা দিনের পর দিন, রাতের পর রাত বলে যাবে তার বাবা সম্পর্কে। বাবাদের এমনই হওয়া উচিত যাতে তার সন্তান তার বাবা সম্পর্কে বলতে পারে প্রাণ খুলে, এবং কখনোই বলার সুযোগ, বলার ইচ্ছা শেষ না হয়। একজন বীর মুক্তিযোদ্ধা পিতার প্রতি আমাদের অনুষ্ঠান থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমন ভাই, আপনি ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সাধারণ সম্পাদক। আমি আপনাদের সাথে একজন সংগঠক, এবং আমি
এটা আমার বিশ্বাস থেকে আমি বলি, অনেকবার বলেছি, আজকেও বলছি, আপনি ঢাকা অ্যাসোসিয়েশনের প্রাণপুরুষ। আপনি যতটা আত্মত্যাগ করেছেন ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের জন্য, যদি সেটা না করতেন তাহলে হয়তো অন্য কোনোভাবে ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে দাঁড়াতো, কিন্তু যেই প্রক্রিয়ায় দাঁড়িয়েছে এটা সম্ভব নাও হতে পারত। আপনার কাছে আমার জানতে চাওয়া, যে পরিকল্পনা নিয়ে শুরু করেছিলেন ঢাকা অ্যাসোসিয়েশন, পরিকল্পনার মতো কি এগুচ্ছে? ধন্যবাদ বুলবুল ভাই। হ্যাঁ, অবশ্যই। আমি এটার সাথে সম্পৃক্ত হয়েছি, আমার সাথে অনেক সহযোদ্ধ ছিলেন, যে এটা আসলে আমরা যুদ্ধই নেমেছিলাম। এই জন্য বলতেছি, এখানকে ঢাকা অ্যাসোসিয়েশন সবচেয়ে যে সর্বশেষ সংগঠন বলতে হবে ঢাকার, কারণ আপনার বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের প্রতিটা জেলা সংগঠন আছে এখানে, কিন্তু ঢাকার সংগঠন কিন্তু কখনো ছিল না। ঢাকাবাসী অনেক আগেই এসেছেন, তাই এখানে একটা যখন ছিল না, আর আমি নতুন অবস্থায় এসে এখানে এই দেশে একটা সংগঠনকে দাঁড় করানো, এটা অনেক বেশি কঠিন ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, উদ্যোগ যারা আমরা নিয়েছিলাম তাদের অক্লান্ত পরিশ্রম, সবাই অনেক পরিশ্রম করেছে, এবং তাদের পরিশ্রম, তাদের সহযোগিতা আমাকে যারা জীবনের সাথে, সেখান থেকে আমি বেশি আত্মবিশ্বাস পেয়েছি, হ্যাঁ এটাকে করা যাবে। হয়তো আগে কেউ এরকম উদ্যোগটা নেয়নি আমরা, এবং ইনশাল্লাহ হ্যাঁ আমরা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি ঠিক ওইভাবে এগিয়ে যাচ্ছি, এবং আমাদের যে স্বপ্ন, ইনশাল্লাহ একদিন সেই স্বপ্ন পূরণ হবে এই সংগঠনের মাধ্যমে। আপনাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন যেটা, হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের প্রথম স্বপ্ন হলো যে ঢাকা, আপনার ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকার যে কালচার এখানে কিন্তু সেটা নাই। আর বিশেষ করে শুধু ঢাকা কালচারের কথা বলবো না, বাংলা ভাষা, যে আপা যে কিছুক্ষণ আগে কথা বললেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মে আমাদের কালচারে শিক্ষিত করা, আমাদের কালচার সম্পর্কে জ্ঞান, আমাদের কালচার সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া। যেমন আমরা আসলে ওই যেটা বললাম, আমরা এখানে এসেছি, আমরা হয়তো ব্রিটিশ বাঙালি হতে পারবো, কখনো ইংলিশ হতে পারবো না। এবং আমি যদি এমন পর্যায়ে চলে যাই, আমার বাচ্চাকে আমি বাংলা শিক্ষাও দিলাম না পুরোপুরিভাবে, এবং আমি ইংলিশও করতে পারবো না, তাহলে আমার পরিচয়টা কোনটা হবে? সেই ক্ষেত্রে অবশ্যই আমরা তো অবশ্যই এই দেশে থাকি, এদেশের সব কালচার, সব কিছু, তাদের নিয়মকানুন সব কিছু আমাদের মেনে চলতে হবে। সাথে আমাদের যে শিকড়, আমার পরিচয় কিন্তু সেটাই, আমার বাংলাদেশ থেকে এসেছি, সেটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেটা শেখাতে হবে। সেই ব্যাপারে আমরা এগিয়ে যাচ্ছি। দেখেন, আমাদের বিভিন্ন প্রোগ্রামে আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন রকম কার্যক্রম বাংলাদেশের কালচারের উপরে, যেমন আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয় যে আমাদের ঢাকা ইনস্টিটিউট প্রোগ্রামে, সেখানে সম্পূর্ণ বাংলাদেশের উপর ভিত্তি করে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের কালচার, বিভিন্ন ব্যাপারগুলো তুলে ধরা হয়, এবং বিভিন্নভাবে তাদেরকে এভাবে শিখে দিই। যেন ভবিষ্যতে, যেটা আমাদের বড় একটা স্বপ্ন, আমরা বাংলাদেশে বাচ্চাদের জন্য একটা বাংলা স্কুল করব, যেই এই স্কুলের মাধ্যমে আমাদের ওই বাংলা শিক্ষাটা ওইভাবে দেওয়া হবে, এবং বাংলা কালচারটা সেইখান থেকে শিখবে। ধন্যবাদ আমন ভাই, ধন্যবাদ। আমরা সবাই মিলে কাজ করলে আশা করি অদূর ভবিষ্যতে এইসব স্বপ্ন, এইসব পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। শিমলাপা, আমরাই শিকড় নামে আপনার একটা সংগঠন আছে। জি, এটা কি যদি বলেন আমাদের? সত্যি কথা বলতে কি, ওই যে আমান ভাই বললো না, যে আমি বলছিলাম যে আমার পরবর্তী প্রজন্ম, যখন ছোটোবেলার থেকে আমি যখন কাজ করতাম, একটু বড় হলাম আর কি, হাই স্কুল দেন কলেজে গেলাম, আমি আমাদের এলাকার বস্তির ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করতাম। আমরা প্রতিটা বাসার থেকে 1 টাকা করে চাঁদা তুলতাম, স্কুলে পড়ি তখন, 1 টাকা করে চাঁদা তুলতাম প্রতি বাসার থেকে। সেই টাকা দিয়ে বস্তির ছেলেমেয়েদেরকে পড়াশোনা করাতাম, এবং যারা মোটামুটি ভালো পড়তো তাদেরকে আরেকটু টেনে নিয়ে যেতাম। যারা দেখতাম যে না পড়াশোনাটা করতেই পারছে না, তাদেরকে কিছু করে দিতাম। কাউকে সবজির দোকান দিয়ে দিয়েছি, কাউকে চটপটির দোকান দিয়ে দিচ্ছি, এরকম কাজ করতাম। তো তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি যা কিছু করি না কেন বাচ্চাদের নিয়ে কাজ করব। তো সেই স্বপ্নটা আস্তে আস্তে যখন আমি এই দেশে আসি, তখন মনে হলো যে এটা হচ্ছে মানে একেবারে রাইট প্লেস, যে আমি আমার পরবর্তী প্রজন্ম নিয়ে কাজ করার জন্য। কারণ আমি যখন থাকবো না, তখন কি হবে? তখন আমার ছেলে মেয়েগুলো, আমার পরবর্তী প্রজন্মগুলো বাংলা বলবে না, বাংলা কথা বলবে না, বাংলা গান গাইবে না, বাংলা আবৃত্তি করবে না, বাংলা নাটক করবে না, বাংলাদেশের যে খেলাগুলো সেগুলো করবে না। মানে এটা যখন আমি ভাবি, আমার মনে হয় যে মানে আমার কান্না আসে, যে আমি কি তারা অন্যরকম হয়ে যাবে। ওই যে বললাম, কলার অপেক্ষা করছে লাইক আমি একটু। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি আপনাদের সাথে একটু কথা বলা যাবে নাকি? জি বলুন, শুনতে পাচ্ছি, বলুন। না, এই যে ঢাকা অ্যাসোসিয়েশন করছেন,
তো এটা রিকোয়ারমেন্ট কি, কাকে কাকে মেম্বার করবেন? আচ্ছা, ধন্যবাদ। আমাদের অতিথি বলবেন, উনি যখন সুযোগ পাবেন আমাদের অতিথি বলবেন। ধন্যবাদ আপনাকে লাইন আসবার জন্য, ধন্যবাদ। জি আপা। তো এই জন্য আমার অর্গানাইজেশনের একটা নামই দিয়েছি আমরাই শিকড়। যে এই যে শিকড়ের সন্ধান, সে যদিও ব্রিটেনে থাকবে, বিলেতে থাকবে, কিন্তু সে যেন সবসময় তার শিকড়ের সঙ্গে সন্ধানে রাখে, শিকড়ের সঙ্গে থাকে। এই কারণেই আমার এই অর্গানাইজেশনের নাম। এবং আমার উদ্দেশ্য হচ্ছে এখানে ছেলেমেয়েরা বাংলা শিখবে। দুটো উইংস থাকবে এখানে। উইংসটা হবে এরকম আছে আর কি, দুটো উইংস আছে। একটা হচ্ছে কমপ্লিটলি হচ্ছে বাংলাদেশের কালচার, ভাষা, খেলাধুলা এবং আদার্স যে সংস্কৃতিগুলো এবং পারিবারিক যে ঐতিহ্যগুলো, আমার নানার বাড়ি কি, দাদার বাড়ি কি, মামা কাকে বলে, খালা কাকে বলে, আন্টি আঙ্কেল না, আমার ছেলেমেয়েরা খালা ডাকে, মামা ডাকে, চাচা ডাকে, ফুপ্পু ডাকে, এইরকম এই জিনিসটাকে ধরে রাখা। আর পাশাপাশি আর একটা হচ্ছে যে এই ছেলেমেয়েগুলোকে একটা একাডেমিক বুস্ট আপ দেওয়া, যে তারা ইংলিশ, ম্যাথ, সায়েন্স এগুলোর জন্য যে তারা স্ট্রাগলগুলো করে, আমাদের পরিবারের ছেলেমেয়েগুলো বিশেষ করে, তো তাদেরকে এই বুস্ট আপ দেওয়া। এবং পাশাপাশি প্রতিটা হলিডেতে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করবে। এটা হচ্ছে আমার উদ্দেশ্য এই অর্গানাইজেশন করার। তো মেইন উদ্দেশ্য কিন্তু ওইটাই। যদি আপনি আমার গোল, মিশন, ভিশন বলেন, যে আমি আমার সংস্কৃতিকে, আমার কালচারকে আমি আমার পরবর্তী প্রজন্মের মধ্যে ট্রান্সফার করে দিয়ে যেতে চাই, যাতে তারা এটাকে ধরে রাখে, তারা আবার তাদেরটাকে দিবে, এভাবে যেন এটা কন্টিনিউয়াস করে আজীবন। এটাই আমার উদ্দেশ্য। ধন্যবাদ। চমৎকার উদ্যোগ। আর সংগঠনের নাম হচ্ছে আমরাই শিকড়। আমরাই শিকড়ের সাফল্য কামনা করছি। আমরা একজন কলার আপনার কাছে প্রশ্ন করেছিল, কিছু বলেন আপনি। হ্যাঁ, ধন্যবাদ কলার প্রশ্ন করার জন্য। এবং আমাদের ঢাকা অ্যাসোসিয়েশনের যেভাবে শুরু করেছি আমরা প্রথম, এখন পর্যন্ত যে নিয়মটা আমাদের আছে, প্রকৃত ঢাকাবাসীদের নিয়ে ঢাকা সংগঠন, ঢাকা অ্যাসোসিয়েশনকে এটা প্রকৃত ঢাকাবাসী যাদের 3 পুরুষ, আমাদের প্রাথমিক যে ক্যাটাগরিটা আছে এখানে, যাদের 3 পুরুষ ঢাকাতে, তারা এখানের মেম্বার হতে পারবেন। এবং আমাদের ওয়েবসাইট আছে, আপনি www.dhakassociation.co.uk, ওইখানে গিয়ে আপনার মেম্বারশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। খুব সহজে ওখানে আপনি ওই ফর্মটা ফিল আপ করলে আপনি মেম্বার হয়ে যেতে পারবেন। সেখানে আপনার যে প্রয়োজনীয় তথ্যগুলো দিবেন, এবং সেখানে আমাদের ফোন নাম্বারও আছে, ইমেল এবং ফোন নাম্বার। আপনি যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন আমাদের সংগঠনের সাথে, ইমেলে, ফোনে, এবং আপনার যে ওখানে মেম্বারশিপ অ্যাপ্লিকেশনটা আছে ওটা ফিল আপ করে। ধন্যবাদ কলার। ঠিক আছে, ধন্যবাদ। কলার শুনতে পেয়েছে আপনার কথা। তাহলে জি কলার, আপনি শুনেছেন কাকে ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের মেম্বার করা যাবে। আপনি যেই নাম্বারে ফোন করে প্রশ্ন করেছিলেন, সেখানে থেকে ফোন করেও আমাদের সাধারণ সম্পাদক জনাব আমানুল্লাহর ফোন নাম্বার নিয়ে নিতে পারেন। উনি আপনাকে পার্সোনালি আরও বিস্তারিত বুঝিয়ে বলবেন। শিমলাপা, জি, আপনি তো গান গাইতেন। জি, গান করতাম এক সময়। এখনও করেন? এখনও করি, কিন্তু এখন আর ওইভাবে করে মিডিয়াতে করা হয় না, সময়ের কারণে হয়তো বা পরিবারের কারণে। কিন্তু ঘরে করি, এখনও ঘরে করি, অবশ্যই করি। চর্চাটা মোটামুটি আছে, বাচ্চাদেরকে তো শেখাচ্ছি, তো চর্চা তো রাখতেই হবে। ওভাবে হয়তো বা গলা সারতে পারি না, কিন্তু গান করি। রেওয়াজ করতে পারি না, কিন্তু গান করি। গান তো আমার প্রাণ। বিজয়ের মাস চাল্লান দেশাত্মবোধক গান হয়ে যাক। অবশ্যই। আমি ছোট্ট করে আরেকটু বলি, আমি মূলত গণসঙ্গীত শিল্পী, গণসঙ্গীত করতেই পছন্দ করি, এবং দেশাত্মবোধক গণসঙ্গীত যেটাই হোক। তো আজকে মনে হচ্ছে যে আমার সবচেয়ে প্রিয় গান, যে গানের জন্য ছোটোবেলার থেকে এখনও গাইতে গেলে আমার চোখ দিয়ে জল চলে আসে, তো সেই গানটারই কিছুটা 2 লাইন বা 3 লাইন আমি করতে চেষ্টা করব। ধন ধন্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধন্যবাদ।
চমৎকার চমৎকার, অসম্ভব সুন্দর হয়েছে। এই গানটি সম্পর্কে আমি পড়েছিলাম ছোটোবেলায়। এই গানটি যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত নির্বাচনের জন্য প্রচেষ্টা চলছিল, এই গানটি ছিল অন্যতম বিবেচনায়, কিন্তু গানটির কোথাও বাংলাদেশ শব্দটা উল্লেখ ছিল ছিল না, যে কারণে এই গানটিকে জাতীয় সঙ্গীত করা হয়নি। এবং আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন 80-র দশকের ছোট বাচ্চা, টেলিভিশন প্রোগ্রাম শুরু হতো বিকেল 4টা-5টায়, এবং প্রোগ্রামগুলো শুরু হওয়ার আগে বিটিভিতে এই গানটা বাজতে থাকতো, হ্যাঁ ঘন্টার পর ঘন্টা এই গানটা বাজতে থাকতো। এবং আমি সে সময় ছোট্ট একজন কিশোর শুধু এই গানটা শুনবার জন্য টিভি অন করে বসে থাকতাম। অনেকক্ষণ ধরে এই গানটি বাজবার পরে তারপর টেলিভিশনের প্রোগ্রাম শুরু হতো। ধন্যবাদ শিমলাপাকে, চমৎকার করে। এবং আমি শুনেছি শিমলাপা গান করে, কিন্তু তিনি এত চমৎকার গান করে জানতাম না। আমরা ভবিষ্যতে আবার শিমলাপার কাছ থেকে গান শুনব। আমন ভাই, ঢাকা অ্যাসোসিয়েশন উইকের কার্যক্রম তো স্থবির হয়ে গেছে অনেকটা। কবে নাগাদ আপনারা আবার শুরু করতে যাচ্ছেন কার্যক্রম, কোনো চিন্তাভাবনা আছে? বুলুল ভাই, প্রশ্নটা যেটা করেছেন সেটা যে বাস্তবতা, আমরা যে কোভিড প্যান্ডামিক সারা ওয়ার্ল্ডে, শুধু আমাদের ঢাকা অ্যাসোসিয়েশনের কার্যক্রম বন্ধ হয়নি, সব কিছুই স্থবির হয়ে গেছে সারা বিশ্বে। যে আমরা শুনেছি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধের কথা আমরা অনেক দিন ধরে শুনছি, তৃতীয় বিশ্বযুদ্ধ। আমার মনে হয় এই করোনা ভাইরাসটাই তৃতীয় বিশ্বযুদ্ধ। আমরা একটা কলার অপেক্ষা করছি। হ্যাঁ জি অবশ্যই। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই। জি বলুন কলার। আচ্ছা, আমি আমার যে শিল্পী আবার আমি থ্যাংক ইউ দিলাম এর গানের জন্য। জি ধন্যবাদ। অনেকদিন পরে এই গানটা আমি শুনেছি। জি আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। জি আমন ভাই বলছিলেন। জি হ্যাঁ, যেটা আমরা কিন্তু বছরে 3টা প্রোগ্রাম করে থাকি। আমার যেমন হলো আমরা রমজান মাসে আমরা একটা ইফতার মাহফিল করি, তারপর আমরা ঢাকা উৎসব নামে একটা প্রোগ্রাম করি, যেখানে একটা পুরো লন্ডনবাসী এই উৎসবে মিলিত হন, সম্পৃক্ত হন। তারপর আমরা একটা পিকনিক করি, কিন্তু এই প্যান্ডামিকের কারণে, কোভিডের কারণে কোনো কিছুই করতে পারিনি। তবে আশাবাদী আমরা খুব শীঘ্রই আমাদের যে স্বাভাবিক কার্যক্রমগুলো শুরু হবে। একটা শুভ সংবাদ পেয়েছি, গতকালকে যে শুভ সংবাদটা পেলাম, আমাদের ভ্যাকসিন বোধহয় এখানে আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। তো এই সমস্যাটা খুব দ্রুতই সমাধান হবে, এবং আমরা সবাই, পৃথিবীর সবাই, শুধু একে না, সবাই আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবো ইনশাল্লাহ, এবং তখন থেকে আমাদের স্বাভাবিক কার্যক্রমগুলো শুরু করব। ধন্যবাদ আমন ভাই। আমরাও আশা করছি অচিরেই আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাই। শিমলাপা, অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, আপনার জন্য শেষ 30 সেকেন্ড। শেষ আবারও বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধা জানাবো শহীদদের প্রতি, তাদের পরিবারের প্রতি। আর আমার মানে আকুল আবেদন বলবো, আমরা যারা এই প্রজন্মে আছি, পরবর্তী প্রজন্মের জন্য একটু ভাবুন, একটু সময় দিন, নিজের সন্তানদের হোক, পরের সন্তান হোক, পরবর্তী প্রজন্মের জন্য একটু সময় বের করুন, তাদেরকে সময় দিন, তাদেরকে আপনার ভেতরের আলোটাকে একটু হলেও দিয়ে যান, যেটাকে বলে ট্রান্সমিশন। আপনি আপনার কাছ থেকে কিছুটা হলেও তাকে দিয়ে যান, ভাষাকে, ধর্মকে, বর্ণকে, কালচারকে। এবং সেই জায়গাটাতে যেখানে বাংলাদেশে প্রতিটা ধর্মের মানুষ একসাথে দাঁড়িয়ে অনুষ্ঠান করতো, সেই দিনটা, যেটা খুব আজকাল খারাপ লাগে, যে ধর্ম নিয়ে যে আমরা নোংরা রাজনীতিটা করি, এটা থেকে বর্জন করা আর কি। 10 সেকেন্ড আপনার জন্য। ধন্যবাদ বুলুল ভাই। আপার যে কথাগুলো সেটাই আসলে আমাদের সন্তানদের আমাদের কালচার যেটা, সেটাকে শেখাতে হবে, আমরা যাতে আমাদের কালচারকে কখনো ভুলে না যাই। আর আমি আরেকটা আহ্বান জানাবো, আমাদের যারা অনুষ্ঠান দেখছেন, যারা প্রকৃত ঢাকাবাসী 3 পুরুষ, তারা ঢাকা অ্যাসোসিয়েশনের মেম্বার হবেন এবং আমাদের কাজের গতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ আমন ভাই, ধন্যবাদ শিমলাপা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কথায় কথায় সময় শেষ। যারা এতক্ষণ কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আইওয়ান টেলিভিশনের সাথেই থাকুন। নিরন্তর শুভেচ্ছা।